শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের এক সমৃদ্ধ জনপদ ময়মনসিংহ। ১৭৮৭ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই জেলা এখন দেশের ৮ম বিভাগের তালিকায় উন্নীত হয়েছে সিটি কর্পোরেশনেও। জেলায় সংসদীয় আসন রয়েছে ১১টি। তবে পুরনো জেলা হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এখানে। অপরিকল্পিত নগরায়ন আর অটোরিকশার যানজট এখানকার নিত্যসঙ্গী মানুষের। গোবরাখুড়া আর কড়ইতলি স্থলবন্দর থাকলেও খুব একটা সুফল আসছে না তার। নাজুক যোগাযোগ ব্যবস্থা আর দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে ত্রয়োদশ নির্বাচনে বিভিন্ন আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে মানুষের প্রত্যাশা আর প্রার্থীদের জবাবদিহিতার জায়গা নিশ্চিতে আমাদের আজকের আয়োজন ব্যালটে বাংলাদেশ। দর্শক, আমরা জানব ময়মনসিংহ জেলার নানা সমস্যা, সম্ভাবনা আর পরিকল্পনার কথা। দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুবই সামনে। এই জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের প্রতিটি জায়গায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, জোয়ার তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় চ্যানেল 24-এর এই নিয়মিত আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। ঘুরছি আমরা দেশের প্রতিটি জায়গায়। আমরা আজকে রয়েছি ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলায় এবং আমাদের সামনে রয়েছেন ময়মনসিংহ জেলার সম্মানিত ভোটাররা এবং ময়মনসিংহ জেলার বিশেষ ব্যক্তিবর্গ এবং সাংবাদিক, এবং তার সাথে রয়েছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাদের সাথে প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার প্রথমেই রয়েছেন আবু ওয়াহাব আকন্দ, বিএনপি মনোনীত প্রার্থী, ময়মনসিংহ ৪ জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আসার জন্য। তারপরে রয়েছেন আলী ইউসুফ, সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক, ময়মনসিংহ মহানগর। তারপরে আমাদের সাথে আছেন মাওলানা কামরুল আহসান ইমরুল, 11 দল মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই যেতে চাই আমাদের ময়মনসিংহ জেলার সিনিয়র রিপোর্টার চ্যানেল 24-এর এবং ব্যুরো চিফ সুলতান মাহমুদ করিকের কাছে। করিক, আপনি একটু আমাদেরকে বলবেন ময়মনসিংহের সমস্যা, এদিকের উত্তরণের উপায় কি এবং ময়মনসিংহের সমৃদ্ধির কথা, এবং সার্বিক দিক থেকে ময়মনসিংহের সাধারণ মানুষ কি ভাবছেন এই নির্বাচন নিয়ে? ধন্যবাদ হিরণ। প্রথমত হচ্ছে এটি একটি ঐতিহ্যবাহী একটি জেলা। এই জেলায় 11টি আসন রয়েছে, সংসদীয় আসন। বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছে, এখানকার যারা ভোটাররা আছেন, নাগরিকরা আছেন, তারা তাদের যে প্রত্যাশিত যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু তারা পায়নি এখনো পর্যন্ত। তারা বলছেন, এর ছোট একটি উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই, যে ময়মনসিংহ 4টি জেলার সমন্বয়ে কিন্তু বিভাগ গঠিত হয়েছে এবং সিটি কর্পোরেশনও কিন্তু উন্নীত করা হয়েছে। অর্থাৎ দিন শেষে কিন্তু নাগরিকদের সুবিধা বাড়ার কথা ছিল এই জেলায়, কিন্তু বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু এই যে উন্নয়নের যে জায়গা, সেই জায়গায় কিন্তু নাগরিকরা সেই সেবাটি কিন্তু পাচ্ছেন না। এবং এখনো পর্যন্ত ভাড়া বাসায় বিভাগীয় দপ্তরের কার্যক্রম চলছে। দিন শেষে যখন বছর যায়, তখন যারা নাগরিকরা আছেন তারা সিটি কর্পোরেশনের ভ্যাট এবং ট্যাক্স সেটি কিন্তু তাদের বাড়ছে। অর্থাৎ যে নাগরিক সেবা পাওয়ার কথা সেখানে কিন্তু অপূর্ণতা থেকে যাচ্ছে। পাশাপাশি আরেকটি কথা বলি, যে সেটি হচ্ছে এই ময়মনসিংহ জেলায় অনেক ঐতিহ্য রয়েছে। পর্যটনের একটি অপার সম্ভাবনা ছিল। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত 2টি উপজেলা আছে, সেখানে সবচেয়ে বেশি অবহেলিত আছে হচ্ছে ধোবাউড়া উপজেলা। সেখানে শিক্ষার হার কম, দারিদ্রতা অনেক বেশি। সেটির উন্নয়নেও কিন্তু তেমন কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত, যে পরিকল্পনার ধারা বিগত সময় যারা দায়িত্ব পালন করেছেন যে তাদের উন্নয়নে, সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রস্ফুটিত হয়নি। পাশাপাশি ভালুকা একটি শিল্প সমৃদ্ধ উপজেলা, সেই উপজেলায় অনেক বেশি শিল্প কলকারখানা স্থাপনের সুযোগ থাকলেও সেটি কিন্তু এখনো পর্যন্ত কাজে লাগানো যাচ্ছে না। আর ময়মনসিংহ যে নগরবাসী, সেই নগরবাসীর প্রধান গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অটোরিকশার যানজট। আপনি যদি ময়মনসিংহ নগরবাসীকে যে কাউকে জিজ্ঞাসা করেন যে আপনাদের 1 নম্বর সমস্যা কি, প্রত্যেকে বলবে যেটি একটি উন্নত শহর হওয়ার কথা ছিল যেখানে, সেখানে তারা প্রতিদিন যানজটে নাকাল হয়। উঁচু উঁচু দালান কোঠা বাড়ছে, ময়মনসিংহের আকাশকে ঢেকে দেওয়া হচ্ছে। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। অর্থাৎ যে বা যারা দায়িত্ব পালন করেছে বিগত সময়, ময়মনসিংহ নগরবাসীর উন্নয়নে যে ধরনের কার্যত ভূমিকা রাখার দরকার ছিল,
ভবিষ্যৎ ময়মনসিংহ কেমন হবে সেটির রূপরেখা কিন্তু এখনো পর্যন্ত তারা দিতে পারেনি। পাশাপাশি দুটি স্থলবন্দর আছে, গুরবাকুড়া এবং হালুয়াঘাটের করৈতুলি, সেটিকেও কিন্তু কাজে লাগানোর সুযোগ ছিল। তো এখনো পর্যন্ত কিন্তু সেটিকে কাজে লাগানো যায়নি। অর্থাৎ বছরের কয়েকটি মাস মাত্র কয়লা আমদানির মধ্যেই সীমাবদ্ধ থাকে, যদিও অনেক ধরনের সুযোগ এবং সম্ভাবনা এখানে আছে। আর একটি কথা, সেটি হচ্ছে কৃষি এবং মৎস্যে প্রায় 80% মানুষ এই ময়মনসিংহ জেলায় নির্ভরশীল, কিন্তু এখনো পর্যন্ত এই যে শিল্প, সেই শিল্পটিকে কাজে লাগানো যাচ্ছে না, এই সুযোগটিকে কাজে লাগানো যাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ, মৎস্য প্রজনন প্রসেস যেগুলি দরকার ছিল, সেটি কিন্তু এখানে বিকাশ ঘটেনি। আগামী দিনে যারা আসবেন, জনগণের প্রত্যাশা প্রচুর। এই সমস্যাগুলি সমাধানে তারা কিভাবে কি পরিকল্পিত চিন্তা করেছেন সেটি নিশ্চয়ই জনগণ তাদের কাছ থেকে জানবেন, এবং ভবিষ্যতে তারা তাদের এই কথা দেওয়াটাই সেটি কি তারা রক্ষা করবেন কিনা সেটিও কিন্তু একটু জানার বিষয় আছে। প্রায় 58 লাখ লোকের বসবাস কিন্তু এই ময়মনসিংহ জেলায়। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ কনিক আপনাকে। এবং আপনি বলছিলেন নগরায়ন নিয়ে, পরিকল্পনা নিয়ে অনেক কথাই আমাদেরকে জানালেন এবং সমস্যার কথা জানালেন। আমরা প্রথমেই যেতে চাই প্রার্থীর কাছে। আপনি আবু ওহাব আকন, বিএনপির মনোনীত প্রার্থী, আপনি ময়মনসিংহ 4। আপনার কাছে সমস্যাগুলো কি কি? সমস্যার কথা বলছিলেন, পরিকল্পনার কথা বলছিলেন। ছোট করে যদি প্রথমেই একটু আপনি বলেন যে ময়মনসিংহবাসীর সমস্যা কোথায় কোথায় রয়েছে। ধন্যবাদ আপনাকে। সময় উপযোগী, ধ্বংসপ্রায় গণতন্ত্র, স্বাধীনতা এবং রাষ্ট্র, সেই থেকে আমাদের ময়মনসিংহ সদর সহ 11টি আসনের যে রূপরেখা উপস্থাপক বা কনিক ভাই যেটা বলেছেন, বাস্তব নিরিখেই বলেছেন। সত্য কোনোভাবেই চাপা দেওয়া যায় না। যা কথা ছিল, আমি মনে করি কথার শুরুতেই তারা প্রতারণা করেছে। বলেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, হাসিনা গণতন্ত্র দেবে, উন্নয়ন দেবে, মানুষের জীবনযাত্রার মানের নিরাপত্তা দিবে, সুখী একটি দেশ দিবে। আমরা প্রথমেই দেখেছি ভোটের নামে প্রহসন। দিনের ভোট রাতে হয়েছে, আমিরামি নির্বাচন হয়েছে ভোট কেন্দ্রে, যেখানে এই দেশের একটি ঐতিহ্য আছে, যে কোনো ভোটে নির্বাচনে গণমানুষ ঈদের আনন্দের মতো উৎসবে মাতিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, যারা ভোটার ছাড়াও যারা আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, ফ্যাসিস্ট হাসিনা সেই ভোটকে ধ্বংস করার জন্যে বিরোধী দল, মানে হাসিনা বিরোধী যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য রাস্তায় জীবনবাজি রেখে কাজ করেছে, তাদের আহ্বানে সেই দিন প্রত্যেকটি নির্বাচনে গণমানুষ বয়কট করেছে। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই তারিখ ঘোষণার মাধ্যমে যে প্রমাণ করেছে যে নির্বাচনের মানুষের আশা আকাঙ্ক্ষায় প্রতিফলন। আবু ওয়াহাব আকন, আপনি যেটা বলছিলেন আপনার বক্তব্যে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটাধিকারের যে বিষয়টি, সেটি এতদিন তারা পাচ্ছে না এবং সেটা আপনারা নিশ্চিত করতে চান। আপনার কথায় যেটা উঠে আসলো, আমরা একটু কথা বলবো। প্রথমে একটু যেতে চাই মাওলানা কামরুল হাসান ইমরুলের কাছে। আপনি 4 আসনের প্রার্থী 11 দলীয় জোটের। আপনি আমাদেরকে একটু জানাবেন, যেমন তিনি বলছিলেন ভোটাধিকারের কথা, এছাড়া ময়মনসিংহের কি কি সমস্যাগুলো রয়ে গেছে, আপনি এই পর্যন্ত প্রার্থী হওয়ার পরে কি কি সর্ট আউট করেছেন, মানে চেষ্টা করেছেন জানার জন্য, এই যারা সাধারণ মানুষ আছে তাদের সমস্যাগুলো আপনার কাছে কি মনে হচ্ছে, সমস্যাগুলো কি কি? আসলে আমরা এখানে আমাদের পলিটিক্যাল যে ধরনের অভিভাবক থাকা দরকার ছিল বিগত 17 বছর, আমরা দেখি যে আমরা অভিভাবক শূন্য ছিলাম। কেউ আমাদের জনপদে আসে নাই, আমাদের খোঁজ নেয় নাই, আমাদের কাছে ভোট চায় নাই, কোনো ধরনের বক্তব্যও দেয় নাই, মানুষও তাদেরকে চিনে না। সেই হিসাবে আমরা দেখি যে মোটা দাগে যদি আমরা চিহ্নিত করি যে আমাদের অনেকগুলা সমস্যা এখানে। প্রথমত সমস্যাটা হচ্ছে যে আমাদের এই সকল প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে একদম করাপশন, দুর্নীতি। আমাদের এই দুর্নীতির থেকে বেরিয়ে আসতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই দুর্নীতি দূর করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরে হচ্ছে নগরবাসী সিটি কর্পোরেশন হওয়ার পরে আমরা এখানে যে বিভাগীয় শহরের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল নগরবাসীর, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। ব্যাড ট্যাক্স আমাদের বাড়ছে, কিন্তু আমরা তাদের কাছ থেকে শুধুমাত্র দেখি যে আমাদের ড্রেনগুলো উঁচা হয়েছে।
ড্রেনগুলো উঁচা হয়ে আমাদের যারা বস্তিবাসী নিম্ন আয়ের মানুষ তাদের ঘরে পানি উঠে গেছে। প্রত্যেক বছর তাদের জিনিসপত্র নষ্ট হচ্ছে। এর জন্য সুষ্ঠু কোনো পরিকল্পনা নাই। নগরকে একটা আধুনিক নগর করার জন্য, ড্রেনেজ সিস্টেম উন্নত করার জন্য যে ধরনের ব্যবস্থাপনা, সেটা আমরা দেখেছি আমাদের কোনো ধরনের সিটি কর্পোরেশন হওয়ার পরে একযুগ হয়ে গেছে, এখনো সেটা হয় নাই। এখনো বারাবাসায় থাকে এবং যে সকল জায়গায় একোয়ার করা হয়েছে কৃষকদেরকে ন্যায্য অধিকার, তাদের টাকা পয়সাও দেওয়া হচ্ছে না এবং এখানে কৃষকরা চাষবাসও করতে পারতেছে না। একটা হয়রানির ভিতরে আছে আমাদের। এই হয়রানির থেকে দূর করার জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে। রাস্তাঘাটগুলো, সকল রাস্তাঘাট আমাদের নষ্ট হয়ে গেছে। শহরের ভিতরে, বিভাগীয় শহরে এখনো সিটি কর্পোরেশনের ভিতরের রাস্তা আমাদের কাঁচা। অনেক রাস্তা আছে যেগুলো আমরা বর্ষার সময় চলাফেরা করা যায় না। নতুন শহর যেগুলো হয়েছে আমাদের সিটি কর্পোরেশন, যেগুলো ওয়ার্ড নতুন করা হয়েছে, এই ওয়ার্ডগুলোতে এখনো আমাদের রাস্তাঘাটগুলো দৃশ্যমান হয় নাই। এরপর আমাদের ইউনিয়নের যে ইউনিয়নের এলাকাগুলা টোটাল ইউনিয়নে আমাদের শহরের থেকে যোগাযোগগুলো বিচ্ছিন্ন। মেইন রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আশপাশের যে উপজেলার সাথে যোগাযোগ, সেইগুলো আমাদের বিচ্ছিন্ন। এরপর আমাদের এত বড় একটা নদী, এইখান দিয়ে আমরা দেখি যে পরিমাণ লোক আমাদের ঘাট দিয়ে পারাপার করে, এইগুলা দৃশ্যমান এতদিন হয়ে গেল আমাদের একটা ব্রিজের উপর নির্ভরশীল। আমাদের একাধিক ব্রিজ করা দরকার ছিল, উদ্যোগ নেওয়া দরকার ছিল। সেগুলো আমাদের ওইরকম উদ্যোগ বা হয় নাই, যার জন্য চরাঞ্চলের বাসীর মানুষ খুব দুর্ভোগে দিন পার করতে হয়। আমরা একটু শুনতে চাই, দুজন প্রার্থী দুই পাশের থেকেই বলছিলেন যে তারা কি কি সমস্যার কথা তারা জানতে পেরেছেন এবং সমস্যার কথাগুলো তুলে ধরছিলেন। আপনি সুজনের সম্পাদক, আপনি যদি একটু আমাদেরকে বলেন আলী ইউসুফ, যে তাদের সাথে যে তারা যে কথাগুলো বললো, এর বাদে কি আর কোনো সমস্যার কথা তাদের কোনোভাবে ভুল হয়ে গেছে কিনা কিংবা জানা নেই, এই বিষয়গুলো যদি একটু তুলে ধরতে পারেন। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের রাজনীতিবিদ। একটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিবিদ সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং একটি দেশকে পিছিয়ে দেওয়ার জন্য রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদ কেমন হবে? যদি সেই রাজনীতিবিদ স্বপ্নবাজ না হয়, তাহলে কিন্তু দেশ পিছিয়ে যাবে, দেশ থমকে যাবে। আবার রাজনীতিবিদ যদি অসৎ হয়, তার জেলার জন্য যদি অবজ্ঞা থাকে তার মনে, তাহলে কিন্তু দেশ থমকে যাবে। আর যদি দুর্নীতিবাজ হন, তাহলে পিছিয়ে যাবে। আমি আরেকটি কথা যুক্ত করতে চাই, ময়মনসিংহ শহরের কিন্তু একটি প্রশাসনিক আইডেন্টিটি আছে, আর্ট অ্যান্ড কালচারের শহর। আমরা এখানে জয়নুলকে আনতে চাই। এই শহর ব্রহ্মপুত্রের তীরবর্তী শহর। জয়নুলের শহরটা কিন্তু জয়নুলের ছবির মতো সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেরকম কোনো সম্ভাবনাময় স্বপ্নবাজ মানুষকে পাইনি। এটা আমাদের জেলার ব্যর্থতা। শিক্ষার নগরী এই শহর। শিক্ষার জন্য যেরকম পরিবেশ দরকার ছিল, ছাত্র বান্ধব, শিক্ষা বান্ধব একটি জেলা, সেই জায়গায় কিন্তু এখন আমরা নেই। আমরা যখন ট্যাক্স দেই তখন আমরা বুঝি যে আমরা একটি সিটি কর্পোরেশনের নাগরিক। যখন সিটি কর্পোরেশনের সুবিধা নিতে যাই, তখন আমরা মনে করি যে আমরা একটা ইউনিয়ন পর্যায়ে আছি। এই জায়গা থেকে একটু উত্তরণ হতে হবে, এবং এই উত্তরণের জন্য আমরা সুজনের পক্ষ থেকে যে কাজটি করি, জনগণকে সোচ্চার এবং সচেতনতার জন্য কাজ করি। জনগণ যদি সোচ্চার হয়, সচেতন হয় এবং সংঘবদ্ধ হয়, তাদের মাধ্যমে যদি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৎ এবং যোগ্য প্রার্থী উঠে আসবে। সবার আগে যে দরকার, আমি মনে করি জনগণকে সচেতন এবং সোচ্চার হতে হবে। যেমনটি বলছিলেন আপনি, খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ আপনি তুলে ধরলেন, যে সঠিক নেতৃত্বের অভাব যেটি আপনি ফিল করেছেন, এবং সেই সঠিক নেতৃত্ব কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু আসলে নিবেন, এবং আমাদের সামনে কিন্তু ভোটাররা রয়েছেন ময়মনসিংহের। তাদের সাথে আমরা কথা বলতে চাই। আপনারা যদি আমাদেরকে একটু বলেন যে কে কথা বলতে চান, যে সমস্যার কথাগুলো এবং সঠিক নেতৃত্ব আপনারাই বাছাই করবেন, সেই জায়গা থেকে আপনারা কেমন ধরনের নেতৃত্ব চান? সম্মানিত ময়মনসিংহ শহরের পদপ্রার্থী, আজকে আমি শিক্ষক হিসাবে বলছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তাকে দূর করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারাও শিক্ষকদের মাঝে শিক্ষিত হয়ে আজকে বাংলাদেশ একদম আদর্শ নাগরিক হয়েছেন। কাজেই আমি চাচ্ছি, আমাদের বাংলাদেশে দুই ধরনের শিক্ষা পদ্ধতি, শিক্ষা বিভাগ চলছে, একটা সরকারি, একটা হলো বেসরকারি। কাজে আমি কে বাদ দিয়ে সারা বাংলাদেশে এক সরকারের মধ্যে সরকারি বিদ্যালয় চালু করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আশা করি আপনারাও পারবেন। এবং শিক্ষা ক্ষেত্রে আজকে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে,
তথাপিও ছাত্র ছাত্রীরা বিনামূল্যে বই পুস্তক এখনো পাচ্ছে না, যাতে নাকি জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে সমস্ত লেখাপড়া বই পুস্তক পায়, সেই আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে বড় করতেছে, আপনারা সঠিকভাবে চলবেন। আমাদের ক্ষমতা মাত্র একটি আঙ্গুলের উপরে চাপ দিয়ে আপনাদেরকে ভোট দিয়ে সম্মানিত করব, কিন্তু আপনারা সারা বাংলাদেশকে সুন্দর করার আহ্বান জানিয়ে আমি আপনার কথা শেষ করছি। আমি একজন অভিভাবক এবং এই শহরের একজন সাধারণ মানুষ হিসাবে প্রতিদিন যে সমস্যাটির সম্মুখীন হয় সেটি হচ্ছে তীব্র যানজট। আমরা এটা শিক্ষানগরী হিসাবে পরিচিত। আমরা আমার বাচ্চা প্লে থেকে এখন বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এই পর্যন্ত আমি মানে বেশিরভাগ সময় এই সমস্যাটির সম্মুখীন হয়েছি এবং আরেক মেয়ে পড়াশোনা করছে। যখন আমরা রেল লাইন পার হইতে যাই, দেখা গেছে যে আমরা এখন ম্যাক্সিমাম মানুষ গ্যাস পড়তে বাধ্য হয়, কারণ আমাদেরকে রিক্সা ছেড়ে হাঁটতে হয়। এবং এই সমস্যাটা আমার মনে হয় রেল লাইন শহরের ভিতর দিয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা তীব্র। আমরা কি আপনারা নির্বাচিত হয়ে আসলে এই সমস্যার কোনো সমাধান কি আমরা পাবো নাকি, এটা আমার প্রশ্ন রয়ে গেল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের একটু কোশ্চেন নিতে চাই। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রথমেই 24 কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি চমৎকার আয়োজনে যুক্ত করার জন্য। আমি ইয়াজদানি কুরাইশি, ময়মনসিংহ সাহিত্য সংসদ আমার প্ল্যাটফর্ম। তো আমরা এই প্রসঙ্গটি আসবে, সকল প্রয়োজনের পরে সংস্কৃতির কথা হয়তো আসবে, কিন্তু আমি সুযোগটি নিলাম। এই শহরের অন্যতম বড় পরিচয় হচ্ছে এই শহর শিল্প সংস্কৃতির শহর, জয়নুলের শহর, আমাদের আলী ইউসুফ বলেছেন। তো এই শহরে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো ধুঁকছে, নাটকের, আবৃত্তির, সাহিত্যের। এবং এই শহরে গত কবে একটি চারুকলা প্রদর্শনী হয়েছিল আমরা ভুলে গেছি। এই শহরে নাটকের মঞ্চগুলো সংকুচিত হয়ে গেছে। এই শহরে গানের অনুষ্ঠান এখন কোথায় কখন হয় এটা আমরা জানি না। এই যে মানে এই শহরের যে পরিচয় আমরা বাইরে থেকে মানুষ জানে, যেটি একটি সংস্কৃতির জনপদ, এখানে মানুষজন অনেক বেশি সৃজনশীল, সেই পরিচয়টি তুলে ধরার জন্য আমরা যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা দেখতে চাই তাদের ইশতেহারে এই জায়গাটিতে তারা কি ভূমিকা রাখবেন। তাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষা, পরিকল্পনা, রাস্তাঘাটের পরিকল্পনা এবং সংস্কৃতি, এই তিনটি বিষয় নিয়েই তারা কথা বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটি কোশ্চেন তারা করেছেন। আমরা এই কোশ্চেনগুলো আপনাদের কাছ থেকে উত্তর নিব, তার আগে ছোট্ট একটা বিরতি দিয়ে দিচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত এর মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা ব্রেকের আগে বলছিলাম শিক্ষা, সংস্কৃতি এবং ময়মনসিংহের পরিকল্পনা নিয়ে অভাব রয়েছে, যে বিষয়গুলো ভোটাররা আমাদেরকে তুলে ধরেছেন এবং আপনাদের কাছে উত্তর চেয়েছেন। প্রথমেই আপনার কাছে যেতে চাই আবু ওয়াহাব আকন, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে তাদের শিক্ষার বিষয়টাই এবং পরিকল্পনার বিষয়টি যদি একটু বলেন যে কিভাবে সমাধান করা সম্ভব। সম্মানিত সচেতন নাগরিক বৃন্দের কাছ থেকে যে সমস্যার কথা উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্য। আমরা বাস্তবটাকেই বলি, সত্যটাকেই বলি। বিগত 17 বৎসরে শিক্ষার উপর যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, হাসিনা বিরোধী আন্দোলন যাতে না হয় সেই জন্য ছাত্রছাত্রীদেরকে কুইজ প্রশ্ন করে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো ছাত্রছাত্রীকে ফেল করানো যাবে না। আমি মনে করি উল্লেখযোগ্য কারণ সেটি। আর আরেকটি প্রবণতা দেখি যে ছাত্রছাত্রীদের স্কুলে না পাঠিয়ে যারা শিক্ষক আছেন সম্মানিত, তারা কোচিং বা টিউশনি বা অন্যদিকে মনোনিবেশ করিয়ে লেখাপড়ার মানকে উন্নত করতে চায়। ওই যে বলি সাহিত্য সংস্কৃতি, আমরা সেই শিক্ষা থেকে কিছুটা অন্যদিকে ডাইভার্ট করিয়ে বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশকে গ্রাস করেছে। সেখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি শিক্ষাকে প্রধান ইস্যু হিসাবে নিয়ে বিগত দিনের যে ভুল ভ্রান্তি, ভুল মানে ধ্বংস হওয়া, সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করতে হবে। সাধারণ অর্থে যখন প্রার্থীরা এই ম্যান্ডেটগুলো নিয়ে আসেন, উন্নয়নের কথা বলেন, পরিকল্পনার কথা বলেন, কিন্তু বাস্তবায়নটা আমরা দেখি না এবং বাস্তবায়ন করার
যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা থাকে কিংবা যেই সিস্টেম থাকে, সেই বিষয়টা নিয়ে আসলে আপনার কোনো বক্তব্য আছে কিনা? বাস্তবায়ন কিভাবে করবেন এইটা, অবশ্যই। কিভাবে বাস্তবায়ন করবেন? আমি সেখানে ঘুরে ফিরে একটি জায়গায় যাবে প্রায় 17 বছর। হ্যাঁ, 17 বছর কমিটমেন্ট কি করবে? ভোটের জন্যই তো আসে নাই। সেখানে জবাবদিহিতাও তারা করে নাই। উন্নয়নের ছোঁয়া দিবেন বলে এটা লুটতরাজ করেছে, ধ্বংস করে দিয়েছে দেশকে। যে এই 17 বছরের পূর্বে যে সরকারগুলো ছিল তাদের অভিজ্ঞতা ছিল, তারা দেশে ভালো মন্দ মিলিয়ে দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কাজ করতে চেষ্টা করেছে। এখন আমরা যারা সবাই বলছি নতুন বাংলাদেশ করব, সবার আগে বাংলাদেশ করব, সেখানে কমিটমেন্ট করতে দেশে সরকার গঠিত হবে গণমানুষের ভোটে। আমরা অবশ্যই নিজ নিজ এলাকায় যে সমস্যার সমাধানের জন্য আমরা সারাদিন কাটাবো। আমরা আরো দুটি কোশ্চেন নিতে চাই ভোটারদের কাছ থেকে, এবং যারা কথা বলতে চান একটু প্রার্থীদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন প্লিজ। তরুণ ভোটাররা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলি, তারপরে হ্যাঁ প্লিজ। ধন্যবাদ। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা, এই শহর শিক্ষানগরী নামে খ্যাত। এই শহরে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ রয়েছে। সেখানে ময়মনসিংহ বিভাগের বাইরের অনেক স্টুডেন্ট এখানে অবস্থান করে। আমি নিরাপত্তাহীনতার কথা বলবো। ময়মনসিংহ শহরের বাইরের যারা এখানে পড়াশোনার জন্য আসেন, অনেক সময় প্রতিষ্ঠানের হোস্টেলে জায়গা না পেয়ে বাসা বাড়িতে বা মেসে থেকে পড়াশোনা করেন। সেখানে মেসে চুরি চিন্তায়ের ভয় থাকে, রাস্তাঘাটে চুরি চিন্তায়ের ভয় থাকে, যাতায়াতে চুরি চিন্তায়ের ভয় থাকে। এ থেকে আমরা বাংলাদেশ বিনির্মাণে যারা প্রতিনিধিত্ব করবেন পরবর্তী বাংলাদেশ, তাদের কাছে আমার প্রত্যাশা আমরা সেই সমস্যা থেকে, নিরাপত্তাহীনতা থেকে আমরা এই শহরকে মুক্ত করতে পারবো কিনা। ধন্যবাদ। এখানে আমি তরুণ নারী ভোটারদেরকে দেখছি, আপনারা যদি একটু বলেন। একজন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পড়াশোনা এবং ইভটিজিং নিয়ন্ত্রণ করা একটা জাতীয়গতভাবে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখন পর্যন্ত আমরা রাস্তাঘাট, গণপরিবহন এবং আরো বিভিন্ন জায়গায় ইভটিজিং এর শিকার হচ্ছি। আপনাদেরকে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলে এই সমস্যা স্থায়ী সমাধানে আপনারা বাস্তব আর কার্যকরী ভূমিকা কি হবে, আমার সেটাই প্রশ্ন। বিশেষভাবে জানতে চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান আর আশেপাশের এলাকায় ইভটিজিং রোধে আপনারা কি কার্যকরী পদক্ষেপ নেবেন, এমনকি কোন রকম ভয় ছাড়াই নারী শিক্ষার্থীরা চলাচল করবে এবং পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? এই প্রশ্ন ধারায় আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যুব সমাজ এবং নারীদের পক্ষ থেকে বলা হয়েছে নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয় নিয়ে আসলে সবাই উদ্বেগ জানাচ্ছেন। এবং ময়মনসিংহে এসেও আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় একই অভিযোগ কিন্তু পেয়েছি। আপনার কাছে জানতে চাই মাওলানা কামরুল হাসান ইমরুল, আপনার কাছ থেকে জানতে চাই যে এটি আপনার নজরে এসেছে কিনা, এবং তিনি যেটি প্রশ্ন করলেন, তারা যুবক সমাজ যেটি প্রশ্ন করলেন, তাদের নিরাপত্তায়, ময়মনসিংহবাসীর নিরাপত্তায় আপনারা কি কি উদ্যোগ নেবেন? জি, আসলে এখানে দুইটা বিষয় আমাদের ওহাব ভাই বলেছেন। শিক্ষার বিষয়টা আমি একটু বলতে চাই। শিক্ষার বিষয়টা হচ্ছে বিগত 17 বছর আমরা যেটা দেখলাম, কারিকুলাম পরিবর্তনের নামে নতুন কারিকুলাম, শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হলো। শিক্ষকদেরকে যখন ট্রেনিং দেওয়া হলো, সেই ট্রেনিং এর বিষয়বস্তু আবার বইয়ে ছিল না। বইয়ে যে বিষয়বস্তু ছিল সেটা আবার পরীক্ষার খাতা প্রশ্নে ছিল না। প্রশ্নে যেটা ছিল সেটার আনসার শিক্ষকদের মাথায় নাই। তখন এটা আবার মোবাইল আবিষ্কার হলো। তখন এই মোবাইলের মাধ্যমে ছেলেরা, মেয়েরা ক্লাসরুমে মোবাইল টিচাররা বাধ্য করলো, এবং তারা এখানে প্রশ্ন আসে, মোবাইলে আনসার আসে। এইভাবে তারা একটা ব্যবস্থাপনা ছিল। ওইখানে আমাদের শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নতুন কারিকুলাম করতে হবে, যেটা আমাদের দুনিয়ায় আমরা সফল হতে পারি এবং আখেরাতেও আমরা যেন একটা জবাবদিহিতামূলক একটা জায়গায় থাকে। ভিতর থেকে মানুষকে ভালো হয় এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রণয়ন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে শিক্ষার সাথে রিলেটেড না, ব্যবসায়ীরাই অধিকাংশ সময় শিক্ষার সভাপতি হচ্ছে, কমিটিতে ঢুকছে। মানে এটা আমাদের জন্য একটা খুব খারাপ ধারা। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা যে জায়গায় এক্সপার্ট, যোগ্য শিক্ষার ক্ষেত্রে, সে ওই কলেজের, সে ওইখান থেকে বের হয়ে গেছে একজন এক্স টিচার বা প্রিন্সিপাল, সে শিক্ষার প্রতি তার ভালোবাসা আছে, ওই শ্রেণীর লোকদেরকে শিক্ষার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা 54 বছরে দেখি যে এটা খুব কমই হয়। প্রভাবশালী লোকেরা, এখানে যারা প্রভাবশালী সমাজের ব্যবসায়ী ট্যাবসায়ী আদার্স অন্যান্য পলিটিক্যাল দলের লোকেরা, তারা এই সকল কমিটিতে যাওয়ার কারণে, শিক্ষা রিলেটেড বান্ধব না হওয়ার কারণে
শিক্ষকদের কাছে যেভাবে জবাবদিহিতা নেওয়া যায়, ছাত্রদের কাছ থেকে যেভাবে জবাবদিহিতা নেওয়া যায়, এটা হচ্ছে না। এটা আমাদের নিশ্চিত করতে হবে যে যোগ্যতা অনুযায়ী সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সে এখানে এক্সপার্ট, সে এক্সপার্ট হিসাবে এখানে সে ভূমিকা রাখবে। এটা আমাদের নিশ্চিত করতে হবে। আর আমাদের বোন যে বললেন টিচিং এর ব্যাপারে, এই বিষয়গুলো আমাদের নজরেও আসছে, কিন্তু আমাদের ওই যে আইনের যে ফাঁক ফোকর, আমাদের তো 54 বছরের যে বন্দোবস্ত, আসলে সঠিক বিচারটাই তো আমাদের হচ্ছে না। যখন অভিযোগ দেওয়া হচ্ছে, অভিযোগগুলো নিচ্ছে না, আমলে নিচ্ছে না, আবার তাদের মুখ দেখে, চেহারা দেখে ছেড়ে দেওয়া হচ্ছে। এইগুলা আইনের শাসন যদি আমরা প্রয়োগ করতে পারি, প্রপারলি যদি এখানে বিচার ব্যবস্থা কার্যকর হয়ে যায়, তখন এগুলো আমাদের আর থাকবে না ইনশাল্লাহ। আমরা বিজয়ী হলে ইনশাল্লাহ আমরা একটা সঠিক আইনের বিচার, একটা ইনসাফ এবং জাস্টিস আমরা কায়েম করব। তখন এগুলো আর ইপটিজিং, টিপটিজিং, চিন্তায়, চুরি চিন্তা এগুলো আর থাকবে না বলে আমরা বিশ্বাস করি। আরেকটা হচ্ছে যারা এই সকল ছেলেরা করে, তারা হচ্ছে মাদকাসক্তে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং হচ্ছে তারা বেকারত্বের কারণেই তারা এই মাদকাসক্ত হয়েছে। তাদেরকে কর্মমুখী করতে হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে কাজে লাগাতে হবে, দেশে কাজে না লাগলে দেশের বাইরে পাঠাতে হবে। বেকার রাখার কোনো সুযোগ নাই। এই উদ্যোগগুলো নিলে আমাদের এই কিশোর গ্যাংও থাকবে না, মাদকও থাকবে না, সন্ত্রাসও থাকবে না। এই ধরনের একটা কার্যকর পরিকল্পনা, বিশেষ করে আমাদের কারিগরি শিক্ষাকে আরো গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষা যত বেশি গুরুত্ব পাবে, তত বেশি তারা বহির্বিশ্বে যাওয়ার সুযোগ পাবে এবং আমাদের দেশের রেমিটেন্স মুদ্রা আনবে, আমাদের দেশ সমৃদ্ধি যাবে। এই ধরনের কার্যকর উদ্যোগ আমরা গ্রহণ করবো বলে বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে রয়েছেন থার্ড জেন্ডারের একজন প্রতিনিধি, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন কথা বলার জন্য। আমি একটু তার সাথে কথা বলতে চাই, তার প্রার্থীদের কাছে তার কোনো কথা থাকে। সকলকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জানাই চ্যানেল 24-কে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। তারই সাথে ওপেন প্লেজে মুক্তভাবে আলোচনা, এটা খুবই আমার মনে হচ্ছে ময়মনসিং এর ফার্স্ট টাইম, সো উই আর অলসো ভেরি হ্যাপি। সো অ্যান্ড আরও খুশি যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ আপনাদের সাথে মুক্তভাবে কথা বলতে পারছি। এটা আমার জন্য একটা খুবই বড় পাওয়া। আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের তৃতীয় লিঙ্গের মানুষগুলো আছে। বিশেষ করে আমাদের ময়মনসিং অঞ্চলে অলরেডি কিন্তু আমরা একটা সংগঠন স্থাপন করেছি, সেটা হচ্ছে সেতুবন্ধন হিজড়া কল্যাণ সংঘ, যার কাজ হচ্ছে আমাদের তৃতীয় লিঙ্গ মানুষদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কার্যক্রম বাস্তবায়িত করা। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমাদের হিজড়া বা যে তৃতীয় লিঙ্গের মানুষগুলো আছে, এর সংখ্যাও কিন্তু কম না। আমরা কিন্তু আপনাদের আজও আমাদের পাশে পাইনি, বা আজও আমাদের কাছে কেউ আসেনি যে ভোটের জন্য। সো এই জায়গা আমাদের জন্য খুবই একটা ব্যাড লাক। আমরা খুবই আনকমফোর্টেবল ফিল করি যে আমরাও তো মানুষ, আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও তো এই দেশের সাধারণ জনগণের মতো একদম সুনাগরিক হিসেবে বাঁচতে চাই। সেই বাচ্চার জায়গাটা তো আপনাদের করে দেওয়া উচিত, তাই না? সো সেই জায়গা থেকে আমি এটাই বলতে চাই, এই যে মৌলিক চাহিদাগুলো আছে, সেই চাহিদা আপনারা সকলেই ভিন্ন রকম চাহিদা পূরণ করছেন, আপনাদের চাওয়া পাওয়া সকল কিছু পেশ করছেন, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার পেশ করার মানুষ তো আমি আজও পেলাম না। এবং ধন্যবাদ আপনি এত কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য। এবং আপনি যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে নিরাপত্তা, ভোটাধিকার, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা, সমালোচনা, নানা ধরনের আলোচনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতি দিতে হচ্ছে আমাকে। দর্শক, দিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। আমরা ব্রেকের আগে কথা বলছিলাম নিরাপত্তা এবং ভোটাধিকার নিয়ে। আমরা একটু কথা বলতে চাই। প্রথমে আমি সুজনের সম্পাদক আলী ইউসুফের কাছে যেতে চাই। ভোটাররা বলছিলেন, থ্রি জেন্ডারের একজন প্রতিনিধি, তিনি অনেক অভিযোগ দিচ্ছিলেন। এই অভিযোগ এত দিনে মানুষের মধ্যে বেঁধেছিল, সেই অভিযোগগুলো কিন্তু তারা একে একে দিচ্ছেন। আপনি তো সাধারণ মানুষের সাথে মেশেন, মানুষের কাছে যান এবং নাগরিকদের সমন্বয়টি করেন। আপনার কাছে কি মনে হচ্ছে? রাজনীতি আমাদের অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। এই রাজনীতি সবচাইতে আমার কাছে, আমি একজন সামাজিক মানুষ হিসেবে, যে এই বিষয়টি বিগত বেশ কয়েক দশক থেকে লক্ষ্য করছি যে সামাজিক ব্যবস্থাকে রাজনীতি কেড়ে নিয়েছে। আমাদের যে সামাজিক ব্যবস্থা ছিল, প্রত্যেক রাজনীতিবিদকে সামাজিক নেতা হতে হবে এবং সামাজিক মানুষ হতে হবে। তিনি সৎ হতে পারেন, অসৎ হতে পারেন, তিনি যাই হন না কেন, তাকে সামাজিক নেতা হতে হবে। কিন্তু প্রত্যেক সামাজিক নেতাকে রাজনীতি না করলেও চলে। রাজনৈতিক আগ্রাসন আমাদের যে সামাজিক নেতৃত্ব, সামাজিক একটি বলয়, সেটিকে ভেঙে দিয়েছে। এখন আমরা নির্বাচিত জনপ্রতিনিধির দিকে তাকিয়ে থাকি। আমরা উন্নয়নের জন্য প্রত্যাশা করি যিনি নির্বাচিত হবেন তার কাছে। তিনি যদি নির্বাচিত না হন, নির্বাচিত না হয়ে কি একটি জেলার উন্নয়ন করা যায় না?
সংঘবদ্ধভাবে, সামাজিকভাবে কিংবা একটি রাজনৈতিক দল কিন্তু তার একটা পরিকল্পনা থাকতে পারে যে আমরা এইভাবে আমাদের এই শহরকে সাজাতে চাই। আমাদের যে প্রতিনিধি সংসদে থাকুক আর না থাকুক, এই জায়গাটিতে রাজনৈতিক দল এবং নেতৃত্বের আমরা অভাব দেখছি। এবং এই যে সামাজিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি বিশাল ফারাক তৈরি হয়েছে, যে ফারাকের জন্য অনৈতিক কর্মকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে। সামাজিক নেতৃত্বকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে এটিকে সুসংগঠিত করতে হবে। আরেকটি বিষয় একজনে প্রশ্ন করেছেন, সেটির প্রস্তাব আমি প্রস্তাব দিচ্ছি তার এখানে যেহেতু বাস্তবায়ন করার সুযোগ নাই। একজন রেল লাইনের জন্য যে যানজটের কথা বলেছেন, যদি এমনটি করা হয়, অনেকে বলেছেন যে সুতিয়াখালীর ওই দিক দিয়ে রেল লাইন ঘুরিয়ে নতুন রাস্তা করা যাবে। আমার কাছে একটি প্রস্তাব আছে, যদি রেল লাইনটি কেওয়াটখালী দিয়ে ব্রহ্মপুত্রের পাশ দিয়ে যে বেগুনবাড়িতে আনা যায়, এখানে একটি সড়ক এবং রেল সড়ক, তাহলে কোনো যোগাযোগ এখানে থাকবে না, কোনো যানজট তৈরি হবে না, অন্তত রেল লাইনের জন্য। এবং এই যে রেলের জন্য যে জায়গাটি আছে, এখানে রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সংস্থাপন মন্ত্রণালয় যৌথভাবে যদি এই রেলের যে জায়গাটি আছে এখান দিয়ে একটি বড় সড়ক তৈরি করতে পারে, সেই জায়গাটিতে যানজটের অনেকটা আপনি বলছিলেন, এবং আমিও ময়মনসিংহ এই এলাকাটি ঘুরেছি, আমার মনে হয়েছে পানিপথ, রেলপথ এবং সড়ক পথ সব দিকেই আসলে সমস্যা রয়ে গেছে। আমি দুজন প্রার্থী এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এই সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে যে অনেকের ক্ষেত্রে অনেকে বলেন, অনেকে প্রশ্ন তুলেন, এবং যারা ভোটার রয়েছেন তারাও বলছিলেন ভোটাধিকার এবং ভোট নির্বিঘ্নে তারা দিতে পারবেন কিনা, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। আপনাদের দুজনের কাছে জানতে চাই, প্রথমে আবু ওহাব, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলেন, আমাদের হাতে খুবই সময় কম, যদি বলেন যে এই নির্বাচনকে ঘিরে আপনাদের চিন্তা ভাবনা কি, এবং সাধারণ মানুষ, ভোটার যারা আছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না। ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন জনের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলতে শুনেছি। আমি আমার এক শিক্ষার্থী বোনের কথা বলি, যে নিরাপত্তা আসলে সঠিক ব্যাপারটি। আমি যদি আনন্দমোহন কলেজের দিকে তাকাই, আনন্দমোহন কলেজের মাত্র একটি গেট, এই গেট দিয়ে আসা যাওয়া করতে হয়। আমরা যখন এই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি বা তার আগেও যখন কলেজে যেতাম, পিছন দিক দিয়ে একটি গেট ছিল, সেখান দিয়ে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারত। সেখানেও ফ্যাসিস্ট সরকারের লোকজন এটাকে বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য, যেমন ধরেন বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই এই শয্যার যে ব্যাপারটা দাঁড়ায়, সিটের যে ব্যবস্থা দাঁড়ায়, সমস্যা আছেই। আর তারা সেই সুযোগটা নিয়ে বাসাবাড়ি করে, বিভিন্নভাবে চাপ দিয়ে টাকা পয়সা এনে বাসাবাড়ি করে সেই ছাত্রছাত্রীদেরকে থাকার ব্যবস্থা করে নামে তারা সেই নির্যাতনটা করে। আরেকটা হলো যে মাদক সমূলে ধ্বংস করতে হবে। মাদককে উৎখাত করতে হলেই আমার মনে হয় যুব সমাজ বুঝতে পারবে জীবন কাকে বলে। সেই দিকে এই ফ্যাসিস্ট হাসিনা যখন এই আন্দোলনের মুখে যাতে না পড়ে মাদক অবাধে বেচা কিনা বা ব্যবস্থা করে দিয়েছে, আমাদের সেদিকে আমরা যারা আগামী দিনের বাংলাদেশ নিয়ে ভাবি, আমাদের সেদিকে দৃষ্টি দিয়ে মাদককে সমূলে ধ্বংস করতে হবে। এবং যেটা আমার এমরুল ভাই বলেছিলেন, শিক্ষা মানে কারিগরি শিক্ষার উপর খুবই জোর দিতে হবে। যার যে যোগ্যতা আছে কর্মসংস্থানের, আমি যদি বলি যে একটি বুতাম ফ্যাক্টরি করে সেখানে কোনো ডিগ্রি অর্জন করতে হবে না, কোনো রকম ভালোভাবে ট্রেনিং নিয়ে নাম কস্তের লেখাপড়া জানলেই সে বুতাম বানাতে পারে। সেই বুতাম বিদেশে রপ্তানি করে সে ব্যবস্থা করে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থানের ব্যবস্থা আমি আর একটু বলি, ময়মনসিংহের একটি মাত্র বিশ্ববিদ্যালয় কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক কলেজ আছে, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন শিক্ষার জন্য। এবং হাসপাতালের যে অবস্থা, স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণ অনেক বৃহৎ আকারে এই বৃহত্তর ময়মনসিংহের লোকজন চিকিৎসা নিতে আসে, সেটার ব্যবস্থা করতে হবে, যাতায়াতের উন্নয়ন করতে হবে, এবং যেটা সর্বশেষ যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের এক বোন তৃতীয় লিঙ্গের একজন বক্তব্য রেখেছেন, আমি একটু দ্বিমত করতে চাই। আমার সাথে ইতিমধ্যেই 5-6 মাস পূর্বে 32 নম্বর ওয়ার্ডে অনেকেই তারা থাকেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু সমস্যার কথা বলেছে। আমি হয়তো জাতীয় পর্যায়ে কিছু করতে পারি নাই, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে তাদের যে সমস্যাগুলো ছিল, দোকানপাট ছিল, বাসায় বাড়ির বসবাসের জন্য
পরিবেশগতভাবে একটু অসুবিধাই ছিল। আমি তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো আপনি আলাপ আলোচনা করেছেন। তিনিও বলছিলেন যে বিগত দিনগুলোতে অনেক যারা 1 বছর আগেও তারা এই সুযোগটা পাননি, নতুন করে পাওয়ার জন্য তিনি আসলে বলেছেন। এবং আমাদের সাথে রয়েছেন আরেকজন মাওলানা কামরুল আহসান এমরুল, জামাত ইসলামের, বাংলাদেশ জামাত ইসলাম। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন নিয়ে নিরাপত্তার হুমকি রয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু আপনি স্পষ্ট করে আমাদের বুঝছি। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের হাদির খুনিরা আমাদের হালুয়াঘাট দিয়ে পালিয়ে গেছে, সীমান্ত আমাদের খুব কাছাকাছি। এখন যদি আমরা চিহ্নিত সন্ত্রাসীদেরকে না ধরতে পারি, অস্ত্র উদ্ধার না করতে পারি, আবার এই কাছাকাছি থেকে যদি এই চিহ্নিত সন্ত্রাসীদের কাছে অস্ত্র চলে আসে, কালো টাকা চলে আসে, তখন কিন্তু আমাদের এখানে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদের জন্য কঠিন হবে। এই ক্ষেত্রে প্রশাসনকে আমরা বলবো যে যারা চিহ্নিত সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, এই অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তখন মানুষের একটা শঙ্কা তো থেকেই যায় যে আদৌ কি নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে তারা ভোট দিতে পারবে কিনা, এই ধরনের একটা শঙ্কা আছে। এই শঙ্কায় এই নির্বাচন যারা এখন পরিচালনা করতেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাদেরকে ক্লিয়ার করতে হবে যে তাদের কার্যক্রমে প্রমাণ করতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব, মানুষ যেন আশ্বস্ত হয়ে ভোট কেন্দ্রে যায়, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করে। সেটা হচ্ছে আমার কাছ থেকে একটা প্রশ্ন রয়েছে, ভোটাররা তাদের প্রশ্ন করেছেন। আমি আপনাদের দুজনের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু সুদূরের সম্পাদক রয়েছেন। আমরা দেখি নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে যারা প্রার্থী এবং নির্বাচিত হন তাদের পেশি শক্তির ব্যবহার থাকে, দখলদারি থাকে, চাঁদাবাজি থাকে। সাধারণ মানুষ এই বিষয় নিয়ে খুবই অতিষ্ঠ থাকেন। সারা বাংলাদেশেই এটি দেখেছি, ময়মনসিংহ তার ব্যতিক্রম নয়। আপনাদের দুজনকে ছোট করে আমি একটু বলতে সুযোগ দিব যে আপনি যদি আমাকে প্রথমেই বলেন যে এই পেশি শক্তির ব্যবহার আপনি করবেন কিনা। ধন্যবাদ আপনাকে। আমরা যারা গ্রাউন্ড লেভেল থেকে, একদম তৃণমূল থেকে, ছাত্র রাজনীতি থেকে আজকে এই পর্যন্ত দলের দায়িত্ব নিয়ে কাজ করার শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি, আমরা মনে করি যে ভবিষ্যতে এমন কোনো ধরেন আমরা দুই ভাই এখানে প্রার্থী, দুই দলের দুই আদর্শের, আমরা বলতে চাই যে আমাদের মাধ্যমে এই ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত এই এলাকায় সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ছাড়া কোনো নজির আছে কিনা আপনার মাধ্যমে। আমি দেখছিলাম উনিও মাথা নাড়াচ্ছেন, অর্থাৎ দুজনই একই জায়গায় সহমত, পেশি শক্তি এবং কোনো চাঁদাবাজি এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আপনারাও চান না, কাম্য করেন না। এবং আমাদের সাথে আমাদের সহকর্মী রয়েছেন সিনিয়র রিপোর্টার সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24-এর। তাকে আমি আবার একটু আমন্ত্রণ জানাবো। কনিকের কাছে জানতে চাই, কনিক, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই ময়মনসিংহকে ঘিরে সম্ভাবনার কথা, সমস্যার কথা শুনছিলাম বারবার, সম্ভাবনার কথা যদি উল্লেখ করে দেন, যে এখানে ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, একটু যদি আমাদেরকে জানান। অনেক কথাই চলে এসেছে। সম্ভাবনার যে জায়গাটি আছে, যারা ভোটাররা আছেন তারা বলেছেন কৃষিকে যদি কাজে লাগানো যায় এবং মৎস্য শিল্পটাকে যদি কাজে লাগানো যায় এবং পর্যটন শিল্পের যদি বিকাশ ঘটানো যায়, এই জেলায় একটি বিপ্লব ঘটানো সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই যে বা যারা নির্বাচিত হবেন তাদের ভূমিকাটা থাকবে মুখ্য। পাশাপাশি নিরাপদ এই জেলাকে করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সেই অঙ্গীকার ভোটাররা যারা আছেন তারা কিন্তু চাচ্ছেন প্রার্থীদের কাছে। দিন শেষে ভোটের পরে সেটি আসলে বিবেচিত হবে যে কতটা কথা তারা যা দিয়েছিলেন তা রাখতে পেরেছেন। করিক, আমরা আমাদের যারা এখানের প্রার্থীরা রয়েছেন এবং সম্মানিত অতিথিরা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মূল্যবান সময় আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের সামনে ভোটাররা রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম ময়মনসিংহের নানা সমস্যা, সমাধান এবং পরিকল্পনার কথা নিয়ে, এবং একটা বিষয় এখানে সাধারণ মানুষ, ভোটার, সাংবাদিক, প্রার্থী, রাজনীতিবিদ, বিশিষ্টজন সবাই কিন্তু একমত হয়েছেন যে ময়মনসিংহকে সামনের দিকে এগিয়ে নেবেন তারা একসাথে। দর্শক, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জেলায়, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। এন মোহাম্মদ, ব্যালট বাংলাদেশ থেকে।